ঠিক তখনই মা এসে পাশে বসলো, এসে আমার মাথায় হাত বুলাতে বুলাতে আপু কাল রাতে যে কথাগুলো বলেছে মাও ঠিক সেই কথাগুলোই বলল। আবার চিন্তায় পড়ে গেলাম আমি। কি করব, যে মানুষটাকে ভালোবাসি সে তো আমাকে ভালোবাসলোই না। আমি বুঝি ভালোবাসা না পাওয়ার কষ্ট কতটা। যে মানুষ আমাকে ভালোবেসে তাকেও যদি আমি এত কষ্ট দিই তাহলে রাফিন আর আমার মধ্যে পার্থক্য কি থাকলো। অনেক ভেবে রাজি হয়ে গেলাম। পরের দিন শুভ আমাকে আর আমার আপুকে শপিং করতে নিয়ে গেল। শুভকে দেখে মনে হচ্ছে ভীষণ খুশিও হবেই বা না কেন, ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার ভেতরে এক অন্যরকম অনুভূতি কাজ করে। শুভ 15 মিনিট ধরে মেনু কার্ড হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। পরে খেয়াল করে দেখলাম মেনু কার্ড দেখা তো একটা বাহানা মাত্র, ও মেনু কার্ডের উপর দিয়ে আমাকে দেখছে। আর আপু সেটা দেখে মুচকি মুচকি হাসছে। আপু হঠাৎ করে শুভর হাত থেকে মেনু কার্ডটা কেড়ে নিয়ে বলতে শুরু করলো, শুভ বলছি যে তুই না হয় কারো মুখ থেকে পেট ভরছিস, তো আমাকে কেন না খেয়ে রাখছিস? কিছু অর্ডার করবি নাকি এভাবেই বসে থাকবি? শুভ আপুর কথা শুনে কিছুটা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, তোমরা অর্ডার দাও। আপু মেনু কার্ডটা আমার দিকে এগিয়ে দিল। আমি বললাম, আমি কিছু খাবো না আপু, তোমরা অর্ডার করো। আপু বলল, থাক তোদের আর অর্ডার করতে হবে না, করছি। তাই বলে আপু উঠে গেল খাবার অর্ডার করতে। শুভ বলল, সেজুতি বলল, জি বলুন। শুভ বলল, আমাকে ক্ষমা করেছো তো? সেজুতি চুপ করে রইল। শুভ বলল, চুপ করে আছো যে? সেজুতি আবারও চুপ। শুভ বলল, দেখো সেজুতি, বিয়ের পর আমি তোমাকে খুব ভালোবাসবো, কোনো অভিযোগ করার সুযোগ দেব না। তুমি যে বিয়েতে রাজি হয়েছো শুনে আমি যে কতটা খুশি হয়েছি জানো না। আমি তোমাকে কখনো কষ্ট দেব না, প্রমিস। আমি হাতটা আস্তে করে সরিয়ে নিলাম। শুভ বলল, সেজুতি তুমি কি অন্য কাউকে ভালোবাসো? সেজুতি বলল, হ্যাঁ আমি বলার আগে আপু চলে আসলো। আমার আর বলা হলো না, বলতামই বাকি। যার কথা বলবো সে তো আর আমাকে ভালোবাসে না, থাক বরং। শুভ আমাকে নিয়ে সুখী হতে চাইলে হোক, যে ভালোবাসা আমি পাইনি সেই ভালোবাসা থেকে আমি শুভকে কেন বঞ্চিত করব? থাক না কিছু কথা একান্তই আমার নিজের হয়ে থাক, কেউ না হয় না জানলো। আমরা বাড়িতে ফিরে এলাম। এভাবে 2 দিন কেটে গেল। আজ সন্ধ্যায় আমাদের 2 বোনের এঙ্গেজমেন্ট। বাড়ি ভর্তি মানুষ, শুভকে কোথাও দেখতে পাচ্ছি না। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আমি শাওয়ার নিয়ে বের হয়ে যা দেখলাম, ওয়াশরুম থেকে বের হয়ে আমি একদম সারপ্রাইজড হয়ে গেলাম। দেখে আমার বেডের উপরে এক গাদা গোলাপ, কমপক্ষে 400 থেকে 500টা হবে। পুরো রুমটা গোলাপের গন্ধে ভরে আছে। আমি গোলাপগুলো সরিয়ে দেখি গোলাপের নিচে একটা র্যাপিং করা বক্স। ওটা খুলে কিছুটা অবাক হলাম। বক্সের ভেতরে ছিল একটা শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ, গহনা, একটা কালো টিপের পাতা আর কিছু রেশমি চুড়ি, সাথে একটা ছোট্ট চিরকুট। তাতে লেখা ছিল, মহারানী 7 সমুদ্র 13 নদী পার করে এগুলো আপনার জন্য খুঁজে এনেছি, দয়া করে পড়বেন, আমার ভালো লাগবে ভীষণ। ইতি আপনার হবু হাজব্যান্ড। আমার আর বুঝতে বাকি রইল না এগুলো শুভর কাজ। ছেলেটা পারেও বটে, এত পাগলামি করেও, কিন্তু শাড়ি তো আমি পরতে পারি না। কি করব এখন? হ্যাঁ আমি শাড়ি পরতে ভালোবাসি, কিন্তু পারি না। আগে আপু পরিয়ে দিত। কি করব এখন? আপুও শাড়ি পরছে। এখন আমি যদি শাড়ি না পরি, শুভ হয়তো ভাববে আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে ওকে বিয়ে করছি। ও তখন কষ্ট পাবে। তখন হয়তো ও বিয়েটা আর করবে না। তখন বাবা মা, আপু সবাই আমার জন্য কষ্ট পাবে। দরকার কি এত কিছুর? নিচে গেলাম, কাউকে পাই কিনা। শাড়ি তো আমি একা পরতে পারবো না, কিন্তু দেখলাম সবাই বিজি। কি করি এখন? অনেক কষ্ট করে নিজে নিজে শাড়ি পরলাম, কিন্তু একই শাড়ি পরে হাঁটতেই পারছি না, পায়ের সাথে পেঁচিয়ে যাচ্ছে। আমি নিচে যাওয়ার জন্য হাঁটতে লাগলাম। কিছুটা যাবার পর শাড়ি খুলতে শুরু করলো। আমি আবার রুমে আসার জন্য যেই না পেছনে ফিরেছি, অমনি শাড়ি পায়ের সাথে পেঁচিয়ে পড়ে গেলাম। পড়তে গিয়ে পড়লাম না, হ্যাঁ কেউ আমাকে ধরেছে। শাড়ি আমার প্রায় খুলেই গেছে। চোখ মেলে দেখি শুভ ধরেছে আমাকে। ও আমার কোমরটা পেঁচিয়ে ধরে আছে।